প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। উপন্যাস অনন্ত জীবন, অধ্যায় 16। শহর কাজাতে একটি হোটেলে থাকলো তারা সেই রাত। পরদিন ভোরবেলাতেই কুয়াশা ঢাকা শৈত্যপ্রবাহের মধ্যে দিয়ে গাড়ি রওনা দিল। তাঁবু পৌঁছতে খুব একটা বেশি সময় লাগলো না। স্পিতি নদী চলল সমান্তরালে জাতীয় সড়কের ডান ধার দিয়ে। তাঁবু গ্রামে ঢোকার মুখে রংচঙে ব্রিজ পার হলো গাড়ি। সার সার বৌদ্ধ পতাকা দিয়ে ছাওয়া শান্ত সমাহিত পরিবেশ। ব্রিজ স্পিতি নদীর ওপর, যদিও আসলে সেটি স্পিতির এক উপনদী তাঁবু, যা মূল নদীর বাঁ ধারে গিয়ে মিশেছে। রাস্তার দুধারে বেশ কিছু হোমস্টে, হোটেল ও গেস্ট হাউস। এই মরশুমে পর্যটকের দল রয়েছে অনেকগুলিতেই। মনাস্ট্রির খুব কাছেই মূল সড়কের ডান ধারে হোটেল মৈত্রেয় রিজেন্সিতে গিয়ে উঠল তারা। আরও খানিকটা দূর দিয়ে ডান ধারেই প্রবাহিত স্পিতি নদী। সকালের মধ্যেই তারা এসে গেল চোস খর মঠে, যার পরিচিত নাম তাঁবু মনাস্ট্রি। লামারা তখন মঠে বন্দনা গীত ও তন্ত্রাচার সাঙ্গ করে প্রাত্যহিক ছকে বাঁধা কাজকর্মে লিপ্ত হতে শুরু করেছে। 40 থেকে 50 জন লামা থাকে মঠের আবাসনে, আর রয়েছে নানা স্থান থেকে আগত শিক্ষার্থী। মঠাধ্যক্ষ একজন প্রধান লামা, রক্তবস্ত্র পরিহিত, শান্ত সৌম্য চেহারা এবং মূলত তিব্বতের বাসিন্দা। দর্শনার্থী ও পর্যটকদের জন্য মঠের দরজা সবসময়ই খোলা থাকে। মঠাধ্যক্ষের কণ্ঠে ও ব্যবহারেও সেই সমাদরের আভাস পেল তারা। সবচেয়ে বড় কথা, তাকে মঠাধ্যক্ষ এবং অন্য অনেক লামাই চেনে, যেহেতু আগে কয়েকবার সে এখানে এসেছিল, থেকেও ছিল। সমস্ত কিছু ঘুরে দেখাবার জন্য গাইড হিসেবে একজনকে বাছাই করে দেওয়া হলো, যদিও মধুর হেসে তাকে উদ্দেশ্য করে বললেন মঠাধ্যক্ষ, তুমি তো গাইড হতে পারতে, তোমার তো সবই জানা এখানকার। যে লামা তাদের গাইড হয়ে এলো খুবই ভদ্র তার আচরণ, বয়স খুব একটা বেশি নয়। সে প্রথমেই সবিনয়ে সবাইকে বলল, মঠের ভিতরে বা বাইরে ছবি তোলার নিয়ম নেই। মোবাইল ফোন আর ক্যামেরা জমা রেখে যেতে হবে। তোমরা অনেক পিকচার পোস্টকার্ড কিনতে পাবে, যেখানে সব কিছুই পেয়ে যাবে। তারা কেউ অবাধ্য হলো না, যেহেতু বহু জায়গাতেই এমন নিয়ম প্রচলিত দেখে এসেছে সবাই। অভ্যন্তরে তাদের নিয়ে ঢোকার আগে তরুণ লামা সব কিছুর একটা ভূমিকা করে রাখলো এভাবে। তাঁবু গ্রামে এই মঠ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন তিব্বতীয় বৌদ্ধ লোৎসাওয়া বা মহান অনুবাদক রিংচেন জাংপো। তার অন্য নাম মহা উরু রামভদ্র। তিনি সংস্কৃত ও পালি থেকে বৌদ্ধ গ্রন্থসমূহ তিব্বতীয় ভাষায় অনুবাদ করেছিলেন। তার শিক্ষা ও পড়াশোনা নালন্দা বিশ্ববিদ্যালয়ে। কাশ্মীর থেকে নির্মাতা এনে এই মঠ বানান তিনি। তৎকালীন পশ্চিম হিমালয়ের অন্তর্গত গুজ রাজ্যের মহান রাজা ইয়েশি উর ইচ্ছানুক্রমে ও আনুকূল্যে। রাজার দুই পুত্র নাগরাজা ও দেবরাজারও বিশেষ অবদান রয়েছে এই মঠ নির্মাণে। তাদের চিত্র রয়েছে মঠের দেয়ালে, দেখতে পাবে।
দেয়ালে লিখিত রয়েছে প্রচুর লিপি বা ফ্রেস্কো, যেখানে বর্ণিত আছে সহস্রাধিক বৎসরের নানান কাহিনী ও সমাচার। রাখা আছে অমূল্য সব থাঙ্কা বা গোটানো চিত্রকলা, মূল্যবান পাণ্ডুলিপি, পুঁথিপত্র, মাটি ও ধাতুর তৈরি প্রচুর মূর্তি এবং মুরাল। সমস্ত অভ্যন্তরের দেয়ালেই আছে নানা চিত্রকলার পাশাপাশি এসব সম্পদ। কালের আবহে অবশ্য কাষ্ঠ নির্মিত গঠন ও চিত্রকলা অনেক আজ মলিন, তবুও যা আছে তাই দুর্মূল্য। 1975-এ কিন্নর জেলাতে প্রবল ভূমিকম্প হয়েছিল, এই অঞ্চলও তাতে বিধ্বস্ত হয়। 1983 সালে নতুনভাবে নির্মিত হয় দুকাং বা সম্মেলন কক্ষ, কালচক্র ভবন। তখন 14th দালাই লামা এখানে এসে কালচক্র উৎসব করেছিলেন। আবার আসেন 13 বছর পর মঠের সহস্র বৎসর পূর্তিতে। হাজার হাজার লামা ও বৌদ্ধদের সমাগম হয়েছিল তখন সেই সব অনুষ্ঠানে। স্পিতি নদীর বাঁ ধারে তাবগ্রাম, তিব্বত সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে। উত্তরে লাদাখ, পশ্চিমে কুলু ও লাহুল, পূর্বে কিন্নর জেলা। বাটি সদৃশ সমতল উপত্যকায় গ্রামের অবস্থান, যার তলদেশেই রয়েছে মঠ। উপত্যকার অন্যান্য অঞ্চলের মঠগুলি সবই পাহাড়ের ওপর, ব্যতিক্রম তাবো। আগে ছিল তিব্বতের মধ্যেই। শুষ্ক রুক্ষ শীতলতম পার্বত্য এলাকাটির সর্বোচ্চ অংশ প্রায় 10,707 ফিট। উপত্যকা ঘিরে রেখেছে সুউচ্চ পাহাড়ের গম্ভীর ঢাল, ছায়া বিলিয়ে রেখেছে গায়ে। বরফে ঢেকে যায় চূড়াগুলি শীতকালে। পাথুরে পাহাড়ের দেয়ালগুলি লেপে রেখেছে পলি ও কাদামাটি, আর কাদা দিয়েই তৈরি গ্রামের ঘরবাড়ি। এমনকি সমগ্র মনাস্ট্রি কমপ্লেক্সের বাড়িগুলির বাইরের গাও কাদায় লেপা এবং দেয়ালগুলি কয়েক ফিট চওড়া কাদা ও ইট দিয়ে তৈরি। মোটা মোটা স্তম্ভ এবং ছাদও তৈরি কাঠ দিয়ে। যদিও রুক্ষ শুষ্ক অঞ্চল, গ্রামে রয়েছে সবুজের সমারোহ, সবজি জমি, আর এখানে আছে সুস্বাদু আপেলের বাগান। তরুণ লামা গাইড তাদের উদ্দেশ্য করে জানালো, আগেই বলেছি 996 সালে বৌদ্ধ রাজা বা লামা ইয়েশি উ এই মঠ প্রতিষ্ঠা করেন। তার প্রপৌত্র জাংচুব উড 46 বছর পর সংস্কারের কাজে হাত দেন। প্রাচীন তিব্বতীয় রাজতন্ত্রের বংশধর তারা ছিলেন পুরাঙ্গুজে রাজ্যের রাজা, যাদের আমলে বাণিজ্য ও মঠ নির্মাণ লাদাখ পর্যন্ত বিস্তৃত হয়। ভারতীয় মহাজন বৌদ্ধবাদ তারা তিব্বতে ছড়িয়ে দেন, যা বজ্রযানের পরই বহুল প্রচলিত। 11 শতাব্দীতে তাদের তৈরি তাবো মঠ এক বিশাল কাজ। এই বিরাট কাজ ইয়েশি উ রাজার তরফ থেকে করেন মহান অনুবাদক রিনচেন জাংপো, যার কথা বলেছি একটু আগেই। তারই নেতৃত্বে মঠের ভিতরের দেয়ালে আঁকা হয় ছবি, লিপিমালা, ভাস্কর্য। সপ্তদশ থেকে 19 শতকের মধ্যবর্তী সময়ে বহিরাগতদের অনধিকার আক্রমণে মঠের কিছু দেয়ালের ইতিহাস বিনষ্ট হয়। তবে ব্রিটিশ আমলে এখানে মোটামুটি শান্তির পরিবেশ ছিল। 1950-এর দশকে ভারত চীন যুদ্ধের সময় একটু অশান্ত ছিল অঞ্চল। এর আগে কালচক্র উৎসবের কথা বলেছি তোমাদের। 1996 সালের সহস্র বৎসর উদযাপনের কথাও শুনেছ। আর 2009 সালে দালাই লামা আবার এই মঠে আসেন কালচক্র স্তূপ উদ্বোধনের জন্য। মূল মন্দিরের চিত্রমালা 10ম-11 শতকের, স্তূপগুলি নির্মিত হয় 13শ-14 শতকে। অন্যান্য মঠ তৈরি হয় 15 থেকে 20 শতকের মধ্যে।
মঠের ইতিহাস অল্প কথায় বলে লামা গাইড তাদের নিয়ে এলো মূল মন্দিরের ফটকে। প্রবেশদ্বার খুবই সাদাসিধে, কোনো জাঁকজমক নেই। মূল মঠের তিব্বতীয় নাম উৎসুগ লা খাং। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে চলে ভোটি ভাষায় বাক্যালাপ, তবে ইংরেজি আর হিন্দিও জানে সবাই, যেহেতু শুরু থেকেই এটি একটি বিশেষ শিক্ষাকেন্দ্র। ছিল প্রথমে কদম্পা স্কুল, পরে যা বিকশিত হয় গেলুকপা স্কুল হিসেবে। 1999 সালে এখানে তৈরি হয় সেরকং স্কুল। প্রায় 300 ছাত্র এখানে পড়াশোনা করে। 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণীতে। ভাষা ছাড়াও শেখানো হয় সমাজবিজ্ঞান, সমাজবিদ্যা, অঙ্ক ও সাধারণ জ্ঞান। হালে যুক্ত হয়েছে তথ্য প্রযুক্তি, সংস্কৃত ও কলাশাস্ত্র। সমগ্র মনাস্ট্রি কমপ্লেক্সের আয়তন 68,000 বর্গফিট এবং উঁচু মাটি ও ইটের দেয়ালগুলি বেশ শক্তপোক্ত। সন্ন্যাসীদের বাসগৃহের পাশাপাশি একটি বাসস্থান রয়েছে ভিক্ষুণীদের জন্যও। চলো এবার আমরা ভিতরে ঢুকি। হাসিমুখ তরুণ লামা গাইড তাদের নিয়ে এগিয়ে চলল। এটি হচ্ছে মূল মঠ এবং এটি তার নবনির্মিত প্রবেশগৃহ বা গোখাং। দেখো ওই দক্ষিণ দিকের দেয়ালের ছবি। উনি হলেন মঠের প্রতিষ্ঠাতা লামা রাজা ইয়েশি উ এবং পাশের দুজন তার দুই পুত্র নাগরাজা ও দেবরাজা। চারপাশের দেয়ালে যেসব চিত্রকলা আর লিপিমালা দেখছ সবই ঊনবিংশ আর বিংশ শতকের তৈরি। পুরনো প্রবেশগৃহে যে চিত্রকলা রয়েছে সেসব 1000 বছরের পুরনো, এখনো আছে, দেখতে পাবে। আমরা এবার যাব সম্মেলন কক্ষ দুখাং এ। পুরনো প্রবেশগৃহ দিয়ে চলো, পৌঁছবো গিয়ে সম্মেলন কক্ষে। এটিও নবনির্মিত। লামা গাইডের পিছু পিছু পুরনো প্রবেশগৃহ ধরে যেতে যেতে তারা দেখল দেয়াল জুড়ে আঁকা 1000 বছর আগের সব চিত্রকলা। মলিন হয়ে এলেও অনেকটাই স্বমহিমায় ভাস্বর। সবই কাশ্মীর থেকে আগত শিল্পীদের অনবদ্য সৃষ্টি। তারপর তারা ঢুকলো এসে সম্মেলন কক্ষে, যেখানে রয়েছে বজ্রধাতু মণ্ডল, যার মূল দেবতা ভৈরকানা উপবিষ্ট পদ্মাসনে পিছনের দেয়ালে। মণ্ডল ঘিরে রেখেছে 32 জন অন্যান্য সব দেবতার কাদায় তৈরি ভাস্কর্য, যা চিত্রকলার সঙ্গে মিশে আছে নান্দনিক দৃশ্য রচনা করে। রক্ষাকারী দেবতা হলেন দর্জি চেনমো বা উই নিউ নিন। গাইড তাকে দেখিয়ে দিল। বজ্রধাতু মণ্ডল হলো বর্গাকার বহুস্তর বিশিষ্ট প্রাসাদের দৃশ্য, যেখানে 5 জন তথাগত বুদ্ধকে ঘিরে আছেন 1000 বোধিসত্ত্ব। পঞ্চদশ থেকে ষোড়শ শতকের নির্মিত চিত্রকলা সমূহ উজ্জ্বল বর্ণের এবং স্পষ্ট এখনও। দেয়ালে লিপিমালায় বর্ণিত রয়েছে এই সব সংরক্ষণের বিবরণ। সংরক্ষণের হোতা ইয়েশি উ রাজার প্রপৌত্র রাজকীয় লামা জাংচুব ওডের চিত্রকলা দেখিয়ে সব বুঝিয়ে দিল গাইড তাদের। সমগ্র সৃষ্টিকর্মের বাঁ ধারে দেখানো হয়েছে তাবো মনাস্ট্রি। মঠের পবিত্র কক্ষে এলো এবার তারা। বিশাল প্ল্যাটফর্মে সেখানে সুরক্ষিত 3টি প্রমাণ আকারের ভাস্কর্য। প্রত্যেকেরই চারপাশে আঁকা জোড়া দেবীর চিত্রকলা। সিংহাসনে আসীন বুদ্ধমূর্তি একটি, যার ভিত্তিমূলে ময়ূরের পরিবর্তে রয়েছে 2টি মুখোমুখি সিংহের ভাস্কর্য। মূল মন্দিরের মূল কক্ষে ও সম্মেলন অঞ্চলে কাষ্ঠফলকে খোদিত রয়েছে লিপিমালা দেয়ালে ঝুলন্তভাবে। মূল কক্ষে আলো প্রবেশ করার জন্য আছে একটি আকাশের জানলা। তাতে যে আলো ঢোকে ঘরে তা অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে ঘর।
ভিতরের চত্বরে বৌদ্ধ ও হিন্দু দেবদেবীর বর্ণময় ফ্রেস্কো। তার পাশে একটি ছোট ঘরে রক্ষিত আছে পবিত্র নাচ গানের পোশাকপত্র। মূল কক্ষের কেন্দ্রস্থলে বহু মূর্তিসমূহের মধ্যমণি পদ্মাসনে আসীন বুদ্ধদেব। তামায় তৈরি লামাদের মূর্তিও আছে তাকে ঘিরে অজস্র। ঝুলন্ত কাপড়ের পর্দা বা ট্যাপেস্ট্রি ঘিরে রেখেছে সমস্ত দেয়াল, স্তম্ভ ও দরজা, এবং রয়েছে বৌদ্ধ জাতকের বহু চিত্রমালা, যা শুরু সিদ্ধার্থ থেকে পাঞ্চেন লামাদের নিয়ে। মূল কক্ষের পিছনের দেয়াল জুড়ে অন্তত 50টি কাদামাটির পূর্ণাবয়ব মূর্তি দেবতা ও দানবদের। পবিত্র পুঁথি আছে এ কক্ষে 108টি। লামা গাইড এক এক করে সব তাদের বর্ণনার মাধ্যমে বুঝিয়ে দিল। মূল মন্দির ঘুরে দেখতে অনেকটা সময় লেগে গেলেও তারা কেউ ক্লান্তি বোধ করছিল না, বরং উৎসাহে টকবক করে ফুটছিল। যদিও লামা গাইড তাদের খানিকটা বিশ্রাম নিয়ে নেবে কিনা জানতে চেয়েছিল, চা বা কিছু খাবার খাবে কিনা। উত্তরে তারা আগ্রহই দেখালো না। লামা গাইড বলল, চলো তাহলে, এবার অন্যান্য মন্দিরগুলি দেখে নাও, পরে দেখবে নতুন নির্মাণগুলি। আছে তারপর 23টি স্তূপ, পাহাড়ের গায়ে গুহা আর পাথরের দেয়াল চিত্র। মাঝখানে মধ্যাহ্নভোজন সেরে নেবে। চলো এবার। প্রথম মন্দিরটিতে ঢোকার মুখে গাইড জানালো, এটি স্বর্ণ মন্দির জিসের খান। এটি সত্যিই একসময় সোনায় মোড়া ছিল। 16 শতকে এটি নতুনভাবে বানান বিখ্যাত রাজা সেঙ্গে নামগিয়েল। মন্দিরের দেয়াল আর ছাদ বৈচিত্র্যময় মুরালে ঢাকা। আছে অন্যান্য বহু মূর্তি এখানে। দেখতে বেশি সময় লাগলো না। দ্বিতীয় মন্দিরটি বোধিসত্ত্ব মৈত্রেয় মঠ, যা মূল মঠ তৈরির 100 বছরের মধ্যে নির্মিত। কাঠের তৈরি দরজার কাঠামো। কথিত আছে এটি ছিল দ্বিতল। বোধিসত্ত্ব মৈত্রেয়র মূর্তি এখানে 20 ফিট উঁচু। মুরাল রয়েছে সর্বত্র। সুদৃশ্য পাথরের স্তম্ভের ভিত্তি সিংহ মূর্তি। দীক্ষা মন্দিরে রয়েছে ভৈরকানা দেবতার বিশাল ছবি, যাকে ঘিরে আছে 8 জন বোধিসত্ত্ব। অন্য সব দেয়ালে মণ্ডলের চিত্র। এখানে ভিক্ষুদের দীক্ষাদান হয়। অতীশের এক প্রধান শিষ্য ড্রোমটন বানিয়েছিল ড্রোমটন মন্দির। এটিকে বৃহৎ ড্রোমটন মন্দিরও বলা হয়, যাতে আছে 8 জন চিকিৎসক বোধিসত্ত্বের মুরাল। মন্দির ভূমিতে বর্ণিত আছে শাক্যমুনি বুদ্ধের জীবন। 17 শতকের এই মন্দির। তান্ত্রিক ক্রিয়াকর্মের জন্য আছে একটি ছোট মণ্ডল মন্দির, যা তৈরি প্রথম দিকেই। ছোট ড্রোমটন মন্দির জুড়ে চিত্রকলা ও কারুকাজ, যা 13 থেকে 14 শতকে তৈরি। প্রবেশদ্বারেই রয়েছে এসব। 18 শতকে নির্মিত সন্ন্যাসিনীদের ছোট মন্দিরটি কম্পাউন্ডের পিছন দিকে, যার চিত্রকলা তেমন প্রশংসনীয় নয়। নতুন মন্দিরগুলির মধ্যে আছে চিত্রকলা সম্পদ মন্দির ও ধবল মন্দির। কমপ্লেক্সের সর্ববৃহৎ মন্দির সম্মেলন কক্ষের পরই হলো ডোমটন মঠ, যার কাঠের ছাদ কারুকার্য খচিত ও দেয়ালে চিত্রমালা। আর রয়েছে মহাকাল বজ্রভৈরব মন্দির, যার দেবতা এতটাই হিংস্র যে মন্দিরে ঢোকার আগে ধ্যানমন্ত্র জপ করতে হয়। লামা গাইড করল তা তাদের হয়ে। দুপুর এসে গিয়েছিল, কিন্তু মধ্যাহ্নভোজনের আগেই তারা স্তূপগুলি দেখে নিতে চাইল। একটু বাইরের দিকে সেসব। 4টির ভিতরে রয়েছে চিত্রকলা। সর্বমোট 23টি স্তূপ থাকলেও সবগুলিতে প্রবেশ করা যায় না নানা কারণে, তাই খুব একটা বেশি সময় লাগলো না এসব দেখতে। হিমালয়ের অজন্তা বলা হয় তাবকে। তারও একটি বড় আকর্ষণ হলো গুহা।
মঠ প্রাঙ্গণের বাইরে পাহাড়ি দেয়ালের গায়ে তাদের অবস্থান। অন্তত 6 থেকে 700 ফিট উঠে যেতে হবে ওপরে। গাইড খেয়ে নিতে বলল সবাইকে। আগ্রহ ছিল এতই তাদের যে 10-15 মিনিটের মধ্যেই সামান্য কিছু খেয়ে নিল সবাই। হোটেলেও যেতে চাইল না কেউ ভালো মতো খাওয়ার জন্য। গাইডকে বলল গুহাতে নিয়ে যেতে। তাবো গ্রামের দিকে মুখোমুখি দাঁড়িয়ে পলি কাদা, মাটিতে লেপা, ধূসর শ্যাওলা রঙের পাহাড়ি দেয়াল। সেখানেই রয়েছে গুহাগুলি, একের পর এক। 1000 বছরের পুরনো মনাস্ট্রি কমপ্লেক্সের একটি অংশ বিশেষ হিসেবে বিবেচ্য বা আরও বেশি প্রাচীন। বলা যায় যে প্রাগৈতিহাসিক যুগের এইসব গুহা, পাহাড়ের দেয়ালে যারা স্পষ্ট দর্শনীয়, একসময় ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসগৃহ। শৈত্যপ্রবাহ থেকে রক্ষা পেতে গুহাবাসী হতো প্রাচীন যুগে সেই সব বৌদ্ধ শ্রমণরা। গুহাগুলির প্রবেশদ্বার এক একটি প্রায় গোলাকার হাঁ মুখ এবং সংকীর্ণ। গুহার বাইরে রং বেরঙের বৌদ্ধ পতাকা শোভিত ছিল। প্রথম দর্শনে বোঝা শক্ত যে এগুলি প্রাকৃতিক নাকি মানুষের তৈরি, তবে কাছে গিয়ে ভালো মতো দেখলে বোঝা যাবে যে সব গুহাই কৃত্রিমভাবে মানুষের বানানো। কিছু কিছু গুহা আবার বহুতল বিশিষ্ট। 1000 বছর আগে কোনো পর্যটক এলে তাকে এসব গুহাতেই থাকতে হতো। পাহাড়ের দেয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গুহাগুলি। কোনোটির ঢোকার মুখ আবার অনেকটা ঠিক গাড়ি বারান্দার মতো। সমস্ত গুহাতে যাওয়ার উপায় নেই বা পৌঁছানোর পথ বলতে কিছু না থাকায় যাওয়া প্রায় অসম্ভব। কিছু গুহা দেখলে মনে হবে বুঝি পাহাড়ের দেয়াল খুঁড়ে তৈরি। কোনো গুহাতে কোনো বাসিন্দা বা আশ্রিত কেউ আছে কিনা তা বোঝা যেত গুহামুখ থেকে ধোঁয়া বার হতে দেখা গেলে। এখানে গ্রামে বসবাস শুরু হওয়ার অনেক আগে থেকেই বৌদ্ধ সন্ন্যাসীরা এসে গুহাগুলিতে আশ্রয় নিত। একটি বড় গুহা তাবো মঠের অধীনস্থ, যা ধ্যান বা সাধনার স্থান হিসেবে ব্যবহার করে সন্ন্যাসীরা। পাহাড়ের গায়ে গায়ে পথ ঘুরে ঘুরে উঠে গেছে সেখানে। লামা গাইডের সঙ্গে তারা এগিয়ে যাচ্ছিল। অনেকগুলি সিঁড়ি ধরে যেতে হবে ওই গুহাতে, যেখানে আছে একটি ছোট্ট মন্দির। যেতে যেতে উত্তেজনায় ভরপুর হয়ে যাচ্ছিল তাদের অনুভূতি। গুহাতে ঢুকে তারা ছোট মন্দিরের পর গেল একটি কক্ষ সদৃশ চেম্বারে, যেখানে প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় ক্রিয়াকর্ম হয়ে থাকে। গাইড বলে দিচ্ছিল সেসব। মাটির তৈরি এই গুহাতে রয়েছে একটি রান্নাঘরও, যেখানে ভিক্ষুরা তাদের রান্নাবান্না করে। গুহার দেয়াল এতটাই মাটি মাখানো যে গায়ে লাগলে পোশাকে ভরে যাবে সেই মাটি। গুহাগুলির ছাদে রয়েছে বড় বড় গর্ত হাওয়া চলাচলের জন্য। সেই গুহার দরজা দিয়ে পাহাড়ের তলদেশে ছবির মতো দেখা যাচ্ছিল তাবো গ্রাম ও মঠের দৃশ্য, আর অদূরে বয়ে চলা অপরূপা স্পিতি নদী। সবাই মুগ্ধ হয়ে গেল সেই স্বর্গীয় শোভা দর্শনে। অন্য আর কোনো গুহাতেই তাদের নিয়ে যাওয়ার কথা বলল না গাইড, যদিও সেসব গুহা একই পাহাড়ি দেয়ালে। তবে পৌঁছতে হলে অসমান পাহাড়ি দেয়াল বেয়ে উঠে যেতে হবে অনেকটাই দূরত্ব। যাওয়ার জন্য না আছে কোনো পথরেখা, না কোনো সিঁড়ি। রক ক্লাইম্বিংয়ের অভিজ্ঞতা না থাকলে যাওয়া যথেষ্ট মুশকিল। তবুও পর্যটকদের আবদার মেনে বেশ কিছুটা পাহাড়ের গা বেয়ে লামা গাইড তাদের ঘুরিয়ে আনলো আরও 2-1টি গুহা। পাহাড়ি গুহা অভিযান শেষ করে নিচে গ্রামে নেমে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। সারাদিনে এত কিছু দেখল তারা যে প্রত্যেকেই অসীম পরিতৃপ্তি বোধ করছিল। এবার বাকি ছিল আরেকটি বিষয়, শিলাচিত্র বা রক কার্ভিং দেখা। গাইড জানালো যে সন্ধে নামার আগে সেটাও সম্পন্ন হয়ে যাবে। তবে তার কথা অনুযায়ী যেতে হলে অনেকটা পথ হাঁটতে হবে। তাতে কেউই অরাজি না থাকায় লামা গাইড তাদের নিয়ে
হেঁটে চলে গেল গ্রামের স্কুল বাড়িটির পিছনে এক সরকারি ভবনে। সেখানে জঙ্গলের মধ্যে পড়েছিল নানা জাতীয় বিশাল বিশাল পাথর, অনেকটাই অযত্নে। আগাছা ভরা ঝোপঝাড় দিয়ে চলার কোনো পথই নেই। বিশাল শিলাখণ্ডের গায়ে দেখা গেল প্রাগৈতিহাসিক যুগের আঁকা ও খোদাই করা চিত্রমালা। দেখলে প্রাণ ভরে যায়। কালো বর্ণ পাথরের বুকে খোদাই করা হালকা বাদামি বর্ণের আঁকা আঁকি। মনে হচ্ছিল যে খোদাই করার পর সেসব পোড়ানো হয়েছিল। নানা পশু পাখি ও তাদের শিকার করার দৃশ্য খোদাই করেছিল আদিম যুগের মানুষ এই সব পাথরে। প্রায় প্রত্যেক শিলার গায়েতেই ছিল স্বস্তিক চিহ্ন খোদাই করা, ধর্মীয় প্রভাব যাতে স্পষ্ট। ওং চিহ্নটিও ছিল কিছু কিছু শিলাতে। গাইড তাদের এই সব শিলাখণ্ডে খোদাই করা চিত্রমালা সম্বন্ধে তেমন কোনো তথ্য জানাতে পারল না, নিজেও জানতো না বলে। তবে বিকেলের ম্লান আলোয় তারা যা দেখল তাতে তাদের প্রাণ মন আপ্লুত হয়ে গেল। মনে হচ্ছিল বুঝি তারা চলে গেছে সেই অনাদি অতীতে, আদিম যুগে, যেখানে বর্তমান সভ্য মানুষজনের দাপাদাপি নেই। পৃথিবী নিশ্চল নিথর হয়ে দাঁড়িয়েছিল সেই বিকেলে তাদের আবেগ মথিত দৃষ্টির সামনে তাবো গ্রামের পিছন দিকের জঙ্গলে। এই দৃশ্যাবলী ঘোষণা করে যে সভ্য জগতের এত সব হইচই কতই না অকারণ। ঘোষণা করে যে পূর্বপুরুষের সম্পর্ক কতটা নিবিড় ছিল প্রকৃতির কোলে। আর মনে পড়ে কোথায় ছিল আমাদের শিকড়, কোথা থেকে বর্তমানের এই অবতরণ। হোটেলে ফেরার পথে লামা গাইড তাদের জানালো যে প্রতি 3 বছরে একবার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে উদযাপিত হয় চখর উৎসব, যা সবার জন্য শান্তি ও সুখের কারণে অনুষ্ঠিত হয়ে থাকে। ধর্মীয় মুখোশ নৃত্য, বৌদ্ধ সঙ্গীত ছাড়াও অন্যান্য বিষয় সাড়ম্বরে পালিত হয় তাতে। এছাড়া আরও অনেক ধর্মীয় উৎসব নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে মঠ প্রাঙ্গণে। তিব্বতীয় সন্তরা তাদের প্রথাগত বৌদ্ধ ও স্থানীয় নৃত্যগীত পরিবেশন করে হামেশাই। তার কিছু উদাহরণ সন্ধেবেলা মঠের চৌহদ্দিতে তারাও দেখল সেদিন সৌভাগ্যক্রমে। পরদিন ভোরে 6টার সময় হোটেলে থেকেই তারা শুনতে পেল নতুন মঠ কমপ্লেক্স থেকে ভেসে আসা লামাদের অপূর্ব প্রার্থনা সঙ্গীত এবং মন্ত্রোচ্চারণের ধ্বনি। শুনে কান ভরে উঠল আনন্দ প্লাবনে। সূর্য দেখা দিল তারও অনেক পরে। তারা ঠিক করেছিল যে সকালেই রওনা দেবে হোটেল ছেড়ে স্পিতি ভ্যালির পথ ধরে। সেভাবে সকালের খাবার খেয়ে নিল সবাই 9টার মধ্যে। রোদ উঠে গেছে ততক্ষণে। গতকাল প্রায় এ সময়েই তারা এখানে এসে পৌঁছেছিল। আজ তারা যাত্রা করবে সুন্দর দিকে, যতটা যাওয়া যায়। পথে যেতে যেতে থামবে প্রায়ই উপত্যকার স্বর্গীয় শোভা উপভোগের জন্য। তাবো মনাস্ট্রি কমপ্লেক্স সকালে গাড়ি নিয়ে বার হওয়ার মুখে আরও একবার ঘুরে এলো তারা। উদ্দেশ্য মঠাধ্যক্ষের সঙ্গে যদি দেখা হয় তো বিদায় নিয়ে আসা হবে। তাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেল। সুমধুর হেসে মঠাধ্যক্ষ তাদের কাছে জানতে চাইলেন সব ঠিকঠাক দেখা হয়েছে কিনা। তাদের ইতিবাচক উত্তর শুনে তিনি খুশি হলেন, আবার আসার আমন্ত্রণ জানালেন সবাইকে। আর তাকে বললেন, তোমাকে আর কি আসতে বলবো, তুমি তো আমাদেরই একজন, প্রায়ই আসো। তাদের সঙ্গে দেখা হয়ে গেল লামা গাইডেরও। বিদায় জানালো তারা তাকেও। প্রচুর পিকচার পোস্টকার্ড কিনে নিল সবাই স্মারক হিসেবে। মাত্র 1 দিন 1 রাত থাকা, অথচ মনে হতে লাগলো যেন কতদিন থাকা হলো। হোটেল ছেড়ে গাড়িতে উঠল সবাই। গাড়ি চলতে লাগলো। এবার আবার স্পিতি ভ্যালির বুক ধরে এগিয়ে চলা। অনন্ত জীবন উপন্যাসের পরবর্তী অধ্যায় আবার আগামী শুক্রবার রাত 8টায়।